দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়ার নিশ্চয়তাও দিয়েছে। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। আরডিএস নামে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প। এই প্রকল্পের মূল হচ্ছে পল্লী উন্নয়ন প্রকল্প নামে, যেখানে 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত লোন দেয়া যায়। নারী গ্রাহকের সংখ্যায় বেশি। ভোটের আগে 10,000 টাকা করে অনেক নারীকে দেয়া হয়েছে। লাইনে আমার এক ভোটার জিজ্ঞেস করছে, আমার এক কর্মী, মা আপনি কোথায় দিবেন? বলছে যে বাবা, বলছে কোরআনের দল না দিলে তো জান্নাতে যাওয়া যাবে না। 10,000 টাকাও দিয়েছে, বলেছে এটা মাফ হয়ে যাবে, আরো 10,000 টাকা পাবো। এইভাবে মাননীয় স্পিকার মুনাস হিসাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়ার নিশ্চয়তাও দিয়েছে। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। 11,000 কোটি টাকা আগে দেওয়া হয়েছিল। 5ই আগস্ট 2024 পরে নির্বাচনের এই বৈতরণী পার হওয়ার জন্য আরো 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এর কোনো হদিশ নাই। নাবিল গ্রুপকে 700 কোটি টাকা এলসির এগেনস্টে লোন দেওয়া হয়েছে, পরে এই মালামাল বিক্রি করে ব্যাংকে টাকা ফেরত দেওয়া হয়নি। দুষ্ট লোকেরা বলে সেটা কোনো এক দলের নির্বাচনী তহবিলে গেছে। 700 কোটি টাকার লোন কে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই, উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ফেসবুক চালান, সোশ্যাল মিডিয়াতে থাকেন, তারা সবাই জানেন যে গতকাল সালাউদ্দিন আহমেদ ইসলামী ব্যাংক সম্পর্কে অনেকগুলো ভুল তথ্য দিয়েছেন এবং অর্থমন্ত্রী এমন কিছু কথা বলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, মানে অর্থমন্ত্রী বলতেছে যে আপনাদের কোনো ঋণ খেলাপি নেই। তখন জামাতে ইসলামের যেগুলো এমপি বলতেছে না না না, আমাদের কোনো ঋণ খেলাপি নেই। তখন প্রধানমন্ত্রী বলতেছে যে জমিদার জমিদার ঋণ নাই। হ্যাঁ, মানে স্পিকার, এই হাউসের মধ্যে ঋণগ্রস্ত না এমন কেউ আছে? আপনারা এই টেলিভিশন, গাড়ি, এইগুলোর ডে টু ডে বেসিসে কোনো না কোনো ঋণ তো সবাই থাকে। হ্যাঁ, ঋণ নাই। হ্যাঁ, ও তো তাইলে ব্যাংক করেছেন কি জন্য? তাইলে ব্যাংকটা করেছেন কি জন্য? কার জন্য? হ্যাঁ, আসলে জমিদার। জামাতে ইসলামের একটা নেতাকর্মীর কারো ঋণ খেলাপি নেই, আপনাদের আছে। আপনারা ওই ঋণ খেলাপি নিয়ে দাঁড়াছেন এবং ভোট চুরির মাধ্যমে আপনারা হয়েছেন। এখন সেগুলো শোধ দিচ্ছেন না, দিতেও পারবেন না, আরও বেশি নেবেন। আপনারা হাসিনার আমলে ঋণ নিয়েছেন, চিন্তা করা যায়? কি বিএনপির নেতা, যারা বিএনপির অরিজিনাল নেতা, তারা হাসিনার আমলে জীবন বাঁচাতে বিদেশ পালিয়ে যাওয়া লাগছে, আর এরা দেশে থেকে ব্যবসা বাণিজ্য ঋণ নিয়েছে। সেই ঋণ শোধ না করে এরা বাংলাদেশেই ছিল এবং নির্বাচনও করেছে। আর জামাতে ইসলামে যদি ঋণ না নেয় তাহলে সেটা নাকি দোষ হয়ে যায়। তখন প্রধানমন্ত্রীও হাসে, টেবিল চাপড়ায়, জমিদার জমিদার। এর আগে বলতো না গুপ্ত গুপ্ত, ওই সিস্টেমে। ঋণ নাই। হ্যাঁ, তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে জামাত ইসলামী, বিশেষ করে আমিরের জামাত, চূড়ান্ত বার্তা দিয়ে দিয়েছেন। কত ধানে কত চাল, এবার খেলা হবে, সবকিছু স্পষ্ট হয়ে গেছে। আমিরের জামাত, জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান 68 ধারায় নোটিশ দিয়ে জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ইসলামী ব্যাংক নিয়ে সংসদে আলোচনার ব্যবস্থা করেছে। সংসদে আলোচনা হয়েছে। সে আলোচনায় আমিরের জামাত ডিটেলস ইসলামী ব্যাংকের ইতিহাস, কিভাবে ধ্বংস করা হয়েছে, কারা প্রতিষ্ঠা করেছিল, একদম খোলামেলা করেছেন। পার্লামেন্টে এটা রেকর্ড হয়ে থাকবে। এবং তিনি চূড়ান্ত কথা বলে দিয়েছেন যে ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকিং ব্যবস্থা মাটির সাথে মিশে যাবে। এর চাইতে কোনো কঠোর হুঁশিয়ারি আর কথা হতে পারে না। স্পষ্ট কথা, ইসলামী ব্যাংক থাকলে বিএনপি সরকার থাকবে, ইসলামী ব্যাংক ধ্বংস হলে বিএনপি সরকার ধ্বংস হবে। কারণ ব্যাংকিং ব্যবস্থা মাটির সাথে মিশিয়ে কি ক্ষমতায় থাকতে পারে? আমির জামাতের কথাটা কিন্তু ছোটখাটো কোনো কথা নয়। ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকিং ব্যবস্থা মাটির সাথে মিশে যাবে, এর চাইতে কোনো কঠোর কথা আর হতে পারে না।
এবং কোনো তালবাহানা করবেন না। টেক ইট সিরিয়াসলি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী কিংবা অন্য কারো প্রতি কোনো আস্থা রাখেননি। ইসলামী ব্যাংকের গতি প্রকৃতি কি হবে, লড়াই সংগ্রাম কি করতে হবে, এগুলো এই সংসদে আলোচনার মাধ্যমে আমির জামাত পুরো জাতির সামনে স্পষ্ট করে দিয়েছে। আমির জামাত তো দেখেন, এখানে সালাউদ্দিন আহমেদ এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ইসলামের দালাল হিসেবে প্রমাণিত হয়েছেন, মিথ্যা তথ্য দিয়েছেন। এবং মজার বিষয়, আমির জামাত যেভাবে চ্যালেঞ্জ করেছেন যে আই টেক অ্যাবসলিউট চ্যালেঞ্জ, যে আমার দল বা আমরা কেউ ইসলামী ব্যাংক থেকে কোনো লোন নিয়ে নির্বাচনের কাজে বা ভোট কিনতে ব্যবহার করিনি, কেউ প্রমাণ করতে পারবে না। পারলে প্রমাণ দেন, প্রমাণ করতে পারলে আমি তাকে পুরস্কার দেব। আমির জামাতের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেননি বিএনপি কেউ গ্রহণ করতে পারেনি, যার অর্থ হচ্ছে যে আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদ মিথ্যাচার করেছে। আর মিথ্যাচার প্রমাণ তো আমি দিয়েছি, যেমন 22,000 কোটি টাকা নাকি নির্বাচন উপলক্ষে ব্যয় করেছে এইভাবে ক্ষুদ্র ঋণ দিয়ে। অথচ ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পে 1995 সাল থেকে এখন পর্যন্ত 8,000 কোটি টাকা কম লোন দেওয়া হয়েছে, সেখানে নাকি ভোট কেন্দ্রে 22,000 কোটি টাকা। মানে বাটপারি ধান্দাবাজি করতে একটু স্মার্ট চালাক লাগে, এগুলো তো ইতর শ্রেণীর থার্ড ক্লাস অশিক্ষিত মার্কা বাটপার। ইসলামী ব্যাংকের আরডিএস বা এই ক্ষুদ্র ঋণ স্কিম, এগুলো কোনো অস্তিত্ব আছে কেউ দেখেন? এগুলো মানে কোথায়? এগুলো তো মানুষের চোখেই বেড়ে। আর কোনো ব্যাংক, প্রফেশনাল ব্যাংক, শিডিউল ব্যাংক, তাদের কাজ মূলত ক্ষুদ্র ঋণ না, এটা একদম ছোট আকার ইসলাম একটা জনকল্যাণমূলক কাজ হিসাবে করে। ব্যাংক, প্রাইভেট ব্যাংক, বড় ব্যাংক, এরা বড় বড় বাণিজ্য করে, এরা ক্ষুদ্র 10,000 টাকা নিয়ে এরা কিসের বাণিজ্য হয়? অতএব এটা একদম ছোট একটা স্কিম আছে জামাতের, যেটা 30 বছর মিলে 8,000 কোটি টাকা হয়নি, সেখানে 22,000 কোটি টাকা বানিয়ে দিয়েছে। কি বাটপারে বাটপার, কি মিথ্যকের মৃত্যু। বিএনপি নেতাদের যে মিথ্যাচার, তাদের যে মুখোশ, এবং তারা যে এসালমের হয়ে দালালি করছে এবং এসালমের দখলকে বৈধতা দিয়েছে, এটা সালাউদ্দিনের বক্তব্যে স্পষ্ট হয়েছে। এবং সালাউদ্দিনরা যে হুমকি ধামকি দিয়েছে, যে ভুলভাল ব্যাখ্যা দিয়ে, এখানে আমি দীর্ঘ আলোচনাগুলো দেখাতে পারতাম। ব্যাংক কোম্পানি আইন এবং বাংলাদেশ ব্যাংকের যে আইন দেখিয়েছে, কোনো আইনই এখানে প্রযোজ্য না দখলের ক্ষেত্রে, এগুলো সব বাটপারি। এটা শিশির মনিরদের বক্তব্য দিতে দিলে বুঝবেন যে সালাউদ্দিন আহমেদ কতটা ব্যাড স্টুডেন্ট ছিল, কতটা দুর্বল স্টুডেন্ট ছিল। হোয়াটএভার। তো এখানে বিএনপির দুইজনে যে কথা বলেছেন, সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, তাদের বক্তব্য স্পষ্ট, তারা ইসলামী ব্যাংক দখল করবেই, এসালমের হাতে দিবেই, এটা তাদের আল্লাহর কিরা। এর মানে পার্লামেন্টে আলোচনা, আমির জামাত জানতেন যে পার্লামেন্টে আলোচনায় বিএনপি এরকম মিথ্যাচার করবে, এই ভুজুং বাজুং হাবিজুবি তথ্য নিয়ে আসবে, এবং পার্লামেন্টে আলোচনা, বাংলাদেশ পার্লামেন্টে যে কোনো কিছু সমস্যার সমাধান হয় না, এটা তো জামাত জানে। তারপরও পুরো জাতিকে বিএনপির মুখোশ খুলে দিয়েছে যে এরা এসালমের দালাল, এবং এটা হিসাব নিকাশ বিএনপির মনোভাবটা স্পষ্ট করে দিলেন যে তারা ব্যাংক দখল করবে, তারা ব্যাংক দখল করতে চায়, তারা পিছু হটবে না। অথবা যদি বিএনপির মনোভাব এরকম থাকতো যে না ঠিক আছে, এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, আমরা সমস্যা সমাধান করি, তাহলে হয়তোবা একটা সিদ্ধান্ত হতো যে ঠিক আছে, আমরা আমরা একটা যৌথ কমিটি গঠন করি, ইসলামী ব্যাংক নিয়ে সমস্যা সমাধান করবে, আমরা একটা যৌথ কমিটি গঠন করি। যদি এরকম কোনো সিদ্ধান্ত হতো, তাহলে বুঝতেন যে ইসলামী ব্যাংক নিয়ে সংকটের নিরসন হবে, বিএনপি জামাত একটা সমঝোতা হবে। কিন্তু এরকম কিছু না, বিএনপি স্পষ্ট বলেছে না, এই ব্যাংক বিএনপির হাতে থাকবে, তাদের হাতে নিরাপদ, এবং জামাত এই করেছে সেই করেছে, ইসলামী প্রকৃত মালিক অমুক তমুক, মানে একদম ক্লিয়ার যে ব্যাংক দখল করবে। এমনকি জামাত আঙ্গুল চুষবে না, কারণ ইতিহাসের সব সমস্যার সমাধান রাজপথে হয়েছে, কোনো সমস্যার সমাধান পার্লামেন্টে হয়নি। অতএব পার্লামেন্টে বা অন্যান্য প্রসিডিউর ফেল, কোনো যৌথ কমিটি বা কিছুই হয়নি। অতএব এখন খেলা রাজপথে হবে। কোনো এসালমের লোককে জামাত শিবিরের লোকজন ইসলামী ব্যাংকে ঢুকতে দিবে না, এবং এই আন্দোলন দমন করার ইঙ্গিত দিয়েছে, কিন্তু দমন করতে পারবে না। আন্দোলন দমন করা যায় না, অস্ত্রবাজি করে, টিয়ার শেল দিয়ে, গরম পানি মেরে ব্যাংক চালানো যায় না। এটা রাজপথের শক্তি প্রদর্শন করা যায়, কিন্তু ব্যাংক ওইভাবে চলে না। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক আপনার হাতে হারিকেন ধরিয়ে দিবে, পুরো ব্যাংক খাত ধসে যাবে। তো দর্শক, এই জায়গায় এখানে অনেকে সমালোচনা করছেন যে জামাতের বক্তব্য দুর্বল হয়েছে। হ্যাঁ, এই কথাটা আমি একটু বলতে চাই, দুর্বল হলো এখানে সমস্যা নাই, কারণ গতি প্রকৃতি ক্লিয়ার, খেলা হবে রাজপথে। এখানে পার্লামেন্টে যেমন জামাতের এমপিরা ভালো বক্তব্য দিতে পারে না, এটা একটা দুর্বলতা, এবং জ্ঞানগত দিক থেকে অত্যন্ত দুর্বল। এটা ধীরে ধীরে, এটা ক্ষমতার কাছাকাছি গেলে বা ক্ষমতায় গেলে এগুলো দূর হবে। ক্ষমতায় না গেলে একটা দল কখনো ওইভাবে মেধাবী বা যোগ্য হতে পারে না, কারণ মেধাবীরা যোগ্য লোকজন সাধারণত ক্ষমতাসীন দলের কাছে আসে, অনুকূল পরিবেশে আসে। খুব কম যোগ্য মেধাবী লোক জামাতে আছে। ভালো অর্থনীতি বোঝা লোকজন বা ইসলামী ব্যাংক নিয়ে ভালো বক্তব্য দিতে পারে এরকম লোকজন নাই আসলে জামাতের এমপিদের মধ্যে। তো এই 68 বিধিতে যে আলোচনা হয়েছে, সেখানে ডাক্তার শফিকুর রহমান ভালো বক্তব্য দিয়েছেন, মার্দিয়া মমতাজ ভালো বক্তব্য দিয়েছেন, ডাক্তার তাহের যে বক্তব্য দিয়েছেন, কেউ কেউ বলছেন, এক সাংবাদিক লিখেছেন
যে ডাক্তার তাহেরের এখন রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত। এবং ডাক্তার তাহেরের কথাবার্তাগুলোর মধ্যে ভারসাম্য নাই, তিনি শারীরিকভাবে অসুস্থ এবং সংগঠনকে সময় দিতে পারছেন না, আনপ্রোডাক্টিভ, মানে এটা কোন অ্যাসেট না, লাইবিলিটিস হয়ে আসছেন। এটা এটা অবশ্যই দুর্বলতা। এখানে বিএনপি যে মিথ্যাচারগুলো করেছে তার স্মার্ট জবাব দেওয়া যেত। যেমন আরডিএস নিয়ে যে মিথ্যাচারটা করেছে যে 22,000 কোটি টাকা, অথচ 22,000 কোটি টাকা সারা জীবন মূল্য লোন দেয় নাই। আরো নানানভাবে বিএনপির মন্ত্রীদের, দুই মন্ত্রীর সালাউদ্দিন এবং আমির খসরুর বক্তব্যের জবাব দেওয়া যেত। সালাউদ্দিন আহমেদ নিজে যে এস আলমের দালাল এটা বলা যেত, এস আলমের গাড়িতে চড়তে, এবং বিএনপি যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এস আলমের সাথে কানেক্টেড থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতাদের বিরুদ্ধে, এগুলো এখানে উপস্থাপন করতে পারত। কিন্তু না, এগুলো জামাতের এমপিরা বলতে পারেনি, এটা দুর্বলতা। এবং কথার লড়াইয়ে বা যুক্তির লড়াইয়ে আরো অনেক কিছু বলা যেত, বোল্ড কথা বলা যেত, কিন্তু বললে যে লাভ হতো তা না, বললেও ওরা ইসলামী ব্যাংক ওইভাবে দখল করার সিদ্ধান্ত নিত। বলতে পারতো এটা জামাতের দুর্বলতা যে না, মার্দি মমতাজের মতো স্মার্ট হতে হবে, বাকি সবাইকে পড়াশোনা করতে হবে এবং আরো যোগ্য লোককে, অর্থনীতির জ্ঞান সম্পন্ন, উপস্থিতি বুদ্ধি সম্পন্ন লোককে পার্লামেন্টে নেওয়ার চেষ্টা করতে হবে। শিশির মনির অভাব অবশ্যই সবাই, পুরো জাতি ফিল করছে, এটা ওভারকাম করতে হবে। বাট আসল খেলাটা রাজপথে খেলতে হবে। পার্লামেন্টে এখানে শিশির মনিরা থাকলেও বা জামাতের সব এমপিরাও যদি ওই মার্দি মমতাজের মতো হতো, তাতে যদি এমন লাভ হতো তা না, আসল লাভটা হবে রাজপথের খেলায়। তবে আমির জামাতের কথা একটাই, এই একটা কথার মাধ্যমেই হিসাব নিকাশ ক্লিয়ার যে খেলা কোন দিকে যাবে। ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে ব্যাংক ব্যবস্থা মাটির সঙ্গে মিশে যাবে। অতএব রাজপথে খেলা হবে, পার্লামেন্টে বা অন্য কোনো ভাবে না। দেখি বিএনপির দৌড় কতদূর কি পারে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।